নিজের প্রাক্তনকে ননদের হবু বরের স্থানে দেখে কিঞ্চিত চমকে উঠল রুহামা। বুকের ভিতরে এক অজানা উচাটন শুরু হলো। এই উচাটনের অনুভূতিটা বড্ড নতুন। পৃথিবীটা গোলাকার জানা ছিল, তবে আনুমানিক 17 কোটি মানুষের মাঝে সাইদকেই আদিবার হবু স্বামী হতে হবে, এই আশ্চর্য কাকতালীয় ব্যাপারখানা কিছুতেই হজম হচ্ছে না তার। সাইদ রুহামার স্বামীর অফিসে চাকরি করে, ভালো ছেলে বলে তার সুনাম রয়েছে, তাই নিজের বোনের সাথে এই বিয়ের সম্বন্ধ করে সে। কিন্তু সে ভালো ছেলেটি তার স্ত্রীর প্রাক্তন হবে সেটা কে জানত। একরাশ বৃষ্ময় আক্ষেপ বয় এবং কিঞ্চিত বেদনাপ্রবণ চোখে অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছে রুহামা। সাইদ এক পলক রুহামার দিকে চাইল। বিস্ময়ের সূক্ষ্ম ছাপ তার মুখে। হয়তো সেও রুহামাকে এখানে আশা করেনি। এরই মাঝে রুহামার শাশুড়ি সুমাইয়া বেগম মৃদুস্বরে বলে উঠলেন, বৌমা, যাও তো আদিবাকে নিয়ে এসো। পাঁজরা নিথুর হয়ে আসে রুহামার। অতীতের পৃষ্ঠাটির দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছে সে। কোনো যেন নড়তেই পারছে না তার শরীর। শাশুড়ির কথাটা শুনেও কেন যেন সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল সে। রুহামাকে দাঁড়িয়ে থাকতে দেখেই তার স্বামী আকরাম তার গায়ে আলতো করে ধাক্কা দেয়। আকরামের ধাক্কায় স্তম্ভিত পেরে রুহামার আড়ষ্টতার সাথে সে জিজ্ঞেস করে, জি? মা তোমাকে কিছু বলছে, শুনছো না কেন? আকরামের কিঞ্চিত ঝাঁঝালো কণ্ঠে বেশ বিব্রত বোধ করল রুহামা। তারপর কোনো কথা না বলেই আদিবাকে আনতে পা বাড়ালো। তার সাথে আকরামের বিয়ে হয়েছে 2 মাস হতে চলল। বর হিসেবে আকরামকে ঠিক কোন ক্যাটাগরিতে ফেলা যায় বুঝে উঠতে পারে না রুহামা। সর্বদাই একটা গম্ভীর্যতার মুখশ্রীতে আঠার ন্যায় লেগে থাকে। সামান্য কথাতেও ঝাঁঝালো আভাস পাওয়া যায়। রুহামার সাথে বিয়েটা তার পারিবারিকভাবেই হয়েছিল। বাবা মায়ের বাধ্য কন্যা হিসেবে গম্ভীর মানুষটাকে বিয়ে করার সময় কোনো আপত্তি জানায়নি রুহামা। কারণ সে প্রায় গল্প পড়ত বর নামক মানুষগুলো গম্ভীর হয়। তারা বাহিরে যেমন নারিকেলের ন্যায় শক্ত, ভিতরে শ্বাসের ন্যায় নরম। কিন্তু আকরামের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য নয়। সে ভিতরে বাহিরের ন্যায় কঠিন। তাই তো তার কথাগুলো শুরুটা হয়, রুহামা তুমি এমন কেন? কোনো কিছুই কি হয় না তোমার দ্বারা? আর শেষ হয়, আমার এগুলো একেবারেই সহ্য হয় না। এজন্যই মাকে বলেছিলাম বয়সে ছোট মেয়েকে বিয়ে দিও না আমার সাথে। হ্যাঁ, আকরাম তার থেকে বেশ বড়, সরকারি চাকরিওয়ালা বিদায় বাবা তার বয়সটাকে অগ্রাহ্যই করেছেন। রুহামাও তাই করেছে। বয়স দিয়ে কি হবে? মানুষটির মনের বয়সের মিল হলেই হবে। আদিবে একটি সবুজ শাড়ি পরেছে, লম্বা চুলগুলো খোঁপায় বেঁধেছে। মেয়েটাকে খুব সুন্দর লাগছে। হালকা সাজসজ্জায় একেবারে উপন্যাসের নায়িকাদের ন্যায় ঠেকেছে রুহামার কাছে। মৃদু হেসে বলল, চলো ননদিনী, মা ডাকছেন। আমায় কেমন লাগছে গো ভাবি? খুব সুন্দর। পাত্রপক্ষ চোখ সরাতেই পারবে না। তাকে দেখেছ? আদিবে ঈষৎ লাজুক স্বরে কথাটা বলল। প্রশ্নটা খুবই কঠিন নয়, কিন্তু কেন জানি রুহামার প্রচণ্ড হৃদয়ে কৃষ্ণ মেঘেরা হানা দিল। হ্যাঁ, দেখেছে। সাইদের প্রসন্ন মুখখানা নজর এড়ায়নি রুহামার। সাইদের সাথে রুহামার বিচ্ছেদটা ঠিক কবে হয়েছিল মনে পড়ছে না তার। তবে এটুকু মনে আছে, সেদিন খুব কেঁদেছিল রুহামা। কাঁদবেই বা না কেন? প্রথম প্রেম বলে কথা। এখন সাইদের স্মৃতিগুলো ঝাপসা হলেও তখন জীবন্ত ছিল। মাংস কাটলেও এতটা যন্ত্রণা হয় না যতটা আশায় টাইটম্বর হৃদয় ভাঙলে হয়। সূক্ষ্ম চিনচিন অসহ্য ব্যথা। কি হলো ভাবি? দেখেছ? বলো। দেখেছি। কেমন দেখতে? ছবির মতোই? ঠিক বলতে পারছি না, কারণ আমি তো ছবি দেখিনি। মেকি হাসে প্রলেপ লেপটে কথাটা বলল রুহামা। আদিবা তখন একরাশ বিস্ময় নিয়ে বলল, কেন? তোমার ভাইয়ের কাছে চাইতে কড়া স্বরে জিজ্ঞেস করলেন। তুমি জেনে কি করবে? প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না, তাই আর দ্বিতীয়বার চাইনি। আসলেই তো, আমি দেখি কি করব। বারে, তোমার কোনো মতামত নেই? আছে, তবে প্রযোজ্য কিনা বুঝতে পারছি না। বাদ দাও আমার কথা, তোমায় মা ডাকছেন। চলো, নয়তো মহারাজের হুঙ্কার শুরু হবে। তুমি ভাইয়াকে খুব ভয় পাও, তাই না? রুহামা উত্তর দিল না, কারণ সে উত্তরটি নিজেই জানে না। আকরামকে সে ভয় পায় কিনা তার জানা নেই, তবে বেশ শ্রদ্ধা করে সে। আকরামের ছোট 3 বোন। আদিবা ব্যতীত বড় দুজনের বিয়ে হয়ে গিয়েছে। একজন থাকে ময়মনসিংহ, ছেলের পরীক্ষায় বিদায় আসতে পারল না। আর আরেকজন দেশের বাহিরে থাকে। প্রতি বছর দেশে আসার কথা থাকলেও এই মহামারীর জন্য সে আসতে পারছে না। বর্ডার এই খোলা তো এই বন্ধ। তাই এই মহামারীর অন্ত হলেই আপিয়া দেশে ফিরবে। বোনদের বিয়ে দেওয়ার জন্য নিজের সংসারের কথা সে চিন্তা করেনি। অবশেষে সুমাইয়া বেগমের জোরাজোরির কাছে নতমস্তক হতে হলো তার। বিয়ে করতে হলো নিজ থেকে 9 বছরের ছোট রুহামাকে। রুহামার মাঝে মাঝে মনে হয়, লোকটি হয়তো বয়সের ব্যবধানের জন্যই রুহামাকে বুঝতে পারে না।
এটা অবশ্য ভুল নয়, সময় পাল্টাচ্ছে। রুহামা নিজেই তার একাদশ শ্রেণীতে পড়া বোনের সাথে নিজের চিন্তাধারার কোনো মিল খুঁজে পায় না। আদিবাকে তার শাশুড়ি আংটি পরিয়ে দিল। রুহামা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সাইদের ঈষৎ বিব্রত মুখপানে। রুহামাকে দেখবার পরই তার প্রসন্নতা ঢাকা পড়েছে আড়ষ্টতার আড়ালে। এভাবে বিয়ের প্রতিশ্রুতি একটা সময়ে রুহামাকেও সে দিয়েছিল। সম্পর্কের সময়ে প্রায় রুহামা তাকে বলতো, আমাদের বিয়ে হবে তো, আমাদের রূপকথা রীতি সুন্দর হবে তো। সাইদ হেসে বলতো, না হলে আমি তো আছি। হ্যাঁ, সে অবশ্য ছিল, কিন্তু এখন সব অতীত। এখন রুহামার ভবিষ্যৎ কেবল গম্ভীর আকরাম। পাত্রপক্ষ আবার উঠে দাঁড়ালো। তারা বসার জন্য রওনা দিবে। সাইদের বাড়িটি পুরান ঢাকার কাছাকাছি, উত্তরা থেকে বেশ দূরে, তাই সন্ধ্যা নামার আগেই তারা রওনা দিবে। সুমাইয়া বেগমের বয়স হওয়ার কারণে তিনি গেট অবধি এগিয়ে দিতে গেলেন না। তার বদলে আকরাম এবং রুহামাই পাত্রপক্ষকে গেট অবধি এগিয়ে দিতে নামলো। সিএনজিতে ওঠার পর যেই সিএনজি চালক গাড়ি ছাড়বে তখনই তাকে থামতে বলল সাইদ। সিএনজি থেকে নেমে পকেট হাতড়াতে থাকলো সে। আকরাম সাইদের এরূপ কার্য দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে সাইদ? ভাই, আমার মোবাইলটা বোধহয় আপনাদের সোফায় রেখে এসেছি, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। আকরাম লিফটে উঠল। রুহামা যাইতে চাইলে তাকে গম্ভীর গলায় বলল, তুমি এখানেই থাকো। রুহামার অস্বস্তিতে গা গুলাচ্ছে। প্রাক্তনের সাথে দাঁড়িয়ে থাকাটা এতটা বিশ্রী অনুভূতি আগে জানা ছিল না তার। একটা সময় ছিল যখন এই মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, আড্ডা দিত, অথচ আজ পাশাপাশি দাঁড়াতেই বিরক্ত লাগছে রুহামার। ঠিক তখনই সাইদ জড়তা জড়ানো গলায় বলে ওঠে, কেমন আছো রুহামা? রুহামা সরু নজরে চাইল সাইদের দিকে, চোখে ক্রোধের জলকানে। কেমন আছো? এই প্রশ্নটা কি আদর সাজে এই লোকটির মুখে? বছর কতক পরে কি দরদ উতলে উঠেছে, নাকি সে তলিয়ে দেখছে রুহামা কেমন আছে? এখনও কি সেই রুহামা আছে যে কিনা তার অপেক্ষায় বিভোর থাকতো, তার কষ্ট হলে নিজে গুমড়ে মরত? যখন নির্দয়ের মতো বলেছিল, রুহামা তোমার প্রতি ভালোবাসাটা মরে গেছে, আমরা একই সাইকোলজিক্যাল ফেজে নেই, তখন তাকে হাতে পায়ে ধরে বলেছিল, আমাকে ছেড়ে যেও না, কিভাবে নিজেকে বদলাবো বলে দাও। এখন কথাগুলো ভাবতেই একরাশ ক্ষোভে ভিতরটা জ্বালা করতে শুরু করলো রুহামার। সোয়াল হয়ে গেল কঠিন। স্বরে জড়তা ভালায় না রেখে প্রচণ্ড ক্ষোভে বলে উঠল, আমার কি খারাপ থাকার কথা ছিল সাইদ? সেভাবে বলিনি, কিভাবে বলেছ সেটা বোঝার প্রয়োজন নেই, আমি বুঝি। শোনো, আমি খুব ভালো আছি, আমাকে নিয়ে ভাবতে হবে না তোমার, তুমি তোমাকে নিয়ে ভাবো। আর একটা কথা, আদিবা আকরামের আদরের বোন, তার সাথে অন্তত সাইকোলজিক্যাল ফেজটা মিলিয়ে নিও। এবার যদি সেটা না মিলে তবে কিন্তু আকরাম তোমাকে ছেড়ে দিবে না, সে দেখবে না তুমি তার জুনিয়র কিনা। তুমি আমায় ক্ষমা করনি, তাই না? সাইদের মুখে এই প্রশ্নটি শুনে আবারও অবাক হয়ে গেল রুহামা। সে সাইদকে ক্ষমা করেনি বললে ভুল হবে, ক্ষমা সে বহু পূর্বেই করে দিয়েছে, কিন্তু প্রাক্তনের সাথে এক অযাচিত তিক্ততা জড়িয়ে থাকে। উপরন্ত লোকটি তার ননদের হবু স্বামী, তাই তিক্ততার সাথে কিঞ্চিত ভয়ও হচ্ছে। আদিবার পরিণতি যদি তার মতো হয়, সাইদ মানুষটিকে সে খারাপ বলবে না। তাদের সম্পর্কের দিনগুলোতে অনেক সুন্দর স্মৃতি রয়েছে তাদের। শুধু হুট করে সাইদ একদিন বলল, রুহামা তোমার প্রতি ভালোবাসাটা মরে গেছে, আমরা একই সাইকোলজিক্যাল ফেজে নেই, আমাদের কোনো ভবিষ্যৎ নেই, তুমি আরও ভালো ছেলে পাবে। কথাগুলো বেশ উটকো লেগেছিল রুহামার। সেদিন ভেঙে গিয়েছিল সে। রুহামা চায় না আদিবার সাথে এমন কিছু হোক, তাই সাইদের প্রতি তার এমন বৈরী আচরণ। রুহামা একটা ছোট্ট নিঃশ্বাস গোপন করে বলল, অতীতে মানুষ ভুল করে, তুমিও করেছ, আমিও। সেই ভুল শুধরে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আমি আকরামের সাথে সুখে আছি, তুমি আদিবাকে সুখে রাখার চিন্তা করলেই ভালো। এখানে দুটো মানুষের জীবন নয়, দুটো পরিবার জড়িত। এটা বিয়ে, এটা কোনো প্রেম নামক সস্তা রিলেশন নয়। আশা করি বুঝতে পেরেছ। ঠান্ডা গলায় কথাগুলো বলল রুহামা। রুহামার কথাগুলো শুনে ঈষৎ অবাক হয় সাইদ। ছেলে মানুষ রুহামার ঝলক নিয়ে আস, এ যেন পূর্ণাঙ্গ রমণী। সাইদের মনে এক অজানা আক্ষেপ হাতছানি দিল। রুহামা কথাগুলো বলে ঘুরে দাঁড়ালো। আর দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব না। তখনই নজরে পড়ল আকরাম তার পেছনে দাঁড়িয়ে আছে। আকরামের চোখ জোড়া রক্তিম হয়ে আছে। চোখ জোড়ায় চোখ রাখতে ভিতরটা কেঁপে উঠল রুহামার। কিছু বলবে তার আগে আকরাম হনহন করে এগিয়ে এলো তার এবং সাইদের দিকে। আকরাম উপর থেকে কখন ফিরে এসেছে জানা নেই তার। কথা বলার সময় পারিপার্শ্বিক জ্ঞান ছিল না রুহামার। এ কথোপকথনে ঠিক কতটুকু আকরাম শুনেছে তা জানা নেই। তবে আকরামের মুখভাবে ভালো কিছুর আভাস পেল না রুহামা, বরং ঈষৎ ভয় তাকে নাড়া দিচ্ছে।
ভয় পাওয়ার কোনো কারণ অবশ্য নেই। সাইদের সাথে তার কথোপকথন অমার্জিত বা সন্দেহজনক ছিল না, কিন্তু ওই যে একটা তিক্ত শব্দ প্রাক্তন জড়িয়ে আছে সাইদের সাথে। সুতরাং আকরাম ক্রোধান্বিত হলেও অনুচিত হবে না। রুহমা একবার সাইদের মুখের দিকে তাকালো। সে ঘেমে নিয়ে একসার হয়ে আছে। মাঘের প্রচণ্ড শীতেও তার কপালে ঘামের পরত। রুহামা মনে মনে আকাশ কুসুম চিন্তা করতে ব্যস্ত। ঠিক তখনই তাকে অবাক করে দিয়ে আকরাম একটা ফোন সাইদের দিকে এগিয়ে দিল। স্বাভাবিক কণ্ঠে বলল, এই যে তোমার জিনিস, সামলে রাখো। বলা তো যায় না কখন হাতছাড়া হয়ে যায়। আকরামের স্বর্ণ ছাড়া কথার কি মানে বুঝলো সাইদ জানা নেই, তবে সে এরকম সালাম দিয়ে চটে পালালো। সাইদ চলে যাওয়ার পর আকরাম এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। হনহন করে লিফটে উঠে পড়ল। রুহামাও পিছু নিল। আড়ষ্টতায় জুবুথুবু হয়ে রয়েছে সে। আকরামের থমথমে মুখখানা আরও বেশি অস্বস্তিতে ডেকে ফেলেছে তাকে। তার মুখে একটাও কথা নেই। সে শুধু লিফটের নাম্বার প্লেটের দিকে চেয়ে আছে। পূর্বের নেই তার চল শক্ত। কিভাবে কথাটা পারা যায় বুঝে উঠতে পারছে না রুহামা। হুট করেই তো বলা যায় না, আপনি কী সব শুনে ফেলেছেন? তাহলে প্রমাণিত হবে চোরের মন পুলিশ পুলিশ। কিন্তু রুহামা তো চোর নয়, সে চুরি করতে চায়ও না। লিফট থামলো গন্তব্যে। দরজা খুলল। রুহামা বেরিয়ে যেতে উদ্যত হলেই আকরাম চাপা স্বরেই বলল, স্ত্রীদের কিছু জিনিস মস্তিষ্কে রাখা উচিত। যতই হোক তাদের স্বামীর সম্মান জড়িত থাকে তাদের কাজের সাথে। আকরামের শীতল রোষান্বিত মেশানো কথাটা শুনে রুহামা থমকে গেল। সে অবাক নয়নে তাকালো আকরামের মুখশ্রীর দিকে। আকরাম কি তবে তার এবং সাইদের কথোপকথন শুনে তাকে ভুল বুঝল? রুহামা কিছু বলার আগেই আকরাম লিফট থেকে বেরিয়ে গেল। হনহন করে বাসায় প্রবেশ করলো সে। রুহামা একটা ছোট নিঃশ্বাস গোপন করে নিল। মনে মনে স্থির করলো আকরামের সাথে আর লুকোচুরি নয়, এবার সরাসরি কথা বলবে সে। রাতের খাওয়া দাওয়ার পালা শেষ। আদিবা বারবার তার এবং বাহাতের অনামিকার দিকে তাকিয়ে আছে। মনের মাঝে হাজারো প্রজাপতি ডানা মেলেছে তার। সাইদ নামক ব্যক্তিটিকে বেশ মনে ধরেছে। এই 22 বছরের মেয়েটির। রুহামা ননদের এরম কাজে দেখে কেবলই হাসে। মেয়েটার প্রসন্ন মুখখানায় এক শীতল শান্তি আছে। বিয়ের পর থেকে মেয়েটির সাথে বেশ ভালো বোঝাপড়া হয়েছে তার। সমবয়সী হওয়ার দরুন তাদের চিন্তাধারাগুলোও বড্ড মিল। মন খুলে মেয়েটির সাথে কথা বলা যায়, হাসা যায়, আবার মন খারাপ হলে তার কাছে কাঁদাও যায়। আদিবা অজান্তেই রুহামা সখীতে পরিণত হয়েছে। নিজের ছোট বোনের ন্যায় তাকে সোহাগ করে রুহামা। সেই জন্য ভয়টা বেশি। যদিও এই বিয়েটা পারিবারিক সম্মতিতে, এখানে অনেক মানুষের পছন্দ অপছন্দ জড়িত, তবুও গড়পোড়া ঘর সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। রুহামা মনে মনে ঠিক করলো সে আকরামের সাথে কথা বলবে। বিয়ে তো 1000 বার হবে না, একবারই হবে। তাই ভেবেচিন্তে আগানো বুদ্ধিমানের কাজ। আকরামের আদিবার অভিভাবক, তাই তাকে জানিয়ে রাখলে সে উচিত সিদ্ধান্ত নিতে পারবে। নিজ ঘরে আকরাম ফাইলপত্র নিয়ে বসেছে। মিরপুর তফসিল অফিসের রেজিস্ট্রার সে। তার বন্ধুর একটা জমির কিছু কাগজে ঘাপলা রয়েছে। বন্ধু হিসাবে তাকে সাহায্য করা আকরামের দায়িত্ব, কিন্তু তাকে অনেক কিছু মেপে কাজ করতে হয়। একটা ভুল সই জীবন দুর্বিষহ। এর মাঝে রুহামা দরজা ঠেলে ঘরে প্রবেশ করে। শাড়ির আসলে হাত মুছতে মুছতে বিছানায় বসল সে। আকরাম আর চোখে এক নজর তার পানে চাইল, তারপর আবারও ফাইলের কাজ করতে শুরু করে। রুহামা একটু রয়ে শয়ে বলল, ঘুমাবে না? ঘুম আসলে ঘুমাবো। আকরাম পুনরায় ঈশ্বর ঝাঁঝ মিশিয়ে উত্তর দিল। রুহামা কিছুক্ষণ চুপ করেই থাকলো। শব্দগুলো কিভাবে উপস্থাপন করবে সাজিয়ে নিল। তারপর বলল, সাইদ নামক ছেলেটিকে তুমি কবে থেকে চেনো? রুহামার প্রশ্নে ফাইল থেকে মাথা তুলে চাইল আকরাম। তার ব্রুজগোল কুঞ্চিত হয়ে এক বিন্দুতে মিলিত হয়েছে। সন্দিহান দৃষ্টি তাক করে আছে। অন্য সময় হলে রুহামা কথা এগোতো না, কিন্তু আজ না এগিয়ে পারছে না। আদিবার ভবিষ্যতের কথা। রুহামা থেমে থেমে বলল, আসলে বিয়ে শাদির ব্যাপার, একটু খতিয়ে না দেখলে পরে আফসোসের সীমা থাকে না। তা জিজ্ঞেস করছিলাম। আদিবার কথা তুমি ভাবো? এই কেমন অবান্তর প্রশ্ন। না ভাবার কি রয়েছে? সে আমার ননদ, আমার ছোট বোনের মতো তাকে স্নেহ করি। রুহামা খানিকটা অধৈর্য হয়ে উত্তর দিল। আকরাম তাচ্ছিল্যের হাসি হাসল। তারপর ফাইলগুলো নামিয়ে বিদ্রূপে সুরে বলল, এতই যখন ভালোবাসো তবে আমাদের কাছে ব্যাপারটা কেন লুকালে? কি লুকালাম? এই যে তুমি সাইদকে চেনো, শুধু চেনোই না, বেশ গভীরভাবেই চেনো। কি যেন বলেছিলে, অতীতের ভুল নাকি যেন? শোনো রুহামা, আমি অবুঝ নই, আমি ব্যাপারগুলো বুঝি। তবে তুমি এখনও অতীত নিয়ে হাহুতাশ করবে জানা ছিল না। বসার করে আংটি পরাবার সময়ও তুমি তার দিকে তাকিয়েছিলে। আমার এই কানের কাছের চুল এমনি রোদে পাকেনি। আমি তোমাদের মতো দ্রুত মানুষদের চড়িয়েই আয় করি।
মানুষ কতটা ধুরন্ধর আমি জানি, তাই তোমাকে আবারও বলছি, আমার স্ত্রী হিসাবে আমার সাথে তোমার নামটা জড়িয়ে আছে। যা করবে ভেবে করবে। অবশ্য তোমার মতো বাচ্চা মেয়ের কাছে কী বা আশা করা যায়। আকরামের গম্ভীর কণ্ঠের কথাগুলো কেন যেন অপমানের চেয়ে দুঃখই বেশি দিল। বুকে বিষাদের জোয়ার বয়ে আনলো এ কটা কথায়। আকাশ পাতাল ভেঙে কান্না চোখের কাছে এসে ভিড় জমালো। অবশেষে কিনা মানুষটা তাকে ভুল বুঝলো। রুহামার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, কণ্ঠে দলা পাকানো কষ্ট এসে জানান দিচ্ছে, কিন্তু ছেলে মানুষের মতো কাঁদবে না সে। আকরামের ভুল ভাঙানো বেশি জরুরি এখন। বেশ কষ্টে কান্না রোধ করে বলল, আপনি আমায় ভুল বুঝছেন। আমি এমন কোনো কাজ করিনি যা আপনার সম্মানে আঘাত হানে। হ্যাঁ, সাইদের সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু তা বছর পেরিয়েছে। তার প্রতি আমার কোনো অনুভূতি নেই। যা আছে তা শুধুই কিছু ক্ষত, কিছু আক্ষেপ, কিছু প্রিয় অপ্রিয় ঝাপসা স্মৃতি। যতই হোক অবুঝ মনটা ভালোবেসেছিল একটা সময়, তবে এতটা দুর্বল নই যে মরিচিকের পেছনে ছুটব। আপনার সাথে আমার বিয়ের সত্যতাটাকে অস্বীকার করব। আমি চিন্তিত আদিবাকে নিয়ে। মেয়েটি সাইদকে পছন্দ করে। মানুষ একবার যা করে পুনরায় সেই কাজটা করার প্রবৃত্তি থাকে। সাইদ আমাকে হুট করে তার জীবন থেকে বিলীন করে দিয়েছিল। তাই সে যে আদিবার সাথে এমন কিছু করবে না, সে চিন্তাটাই আমার ভিতরে বারবার ঘুরপাক খাচ্ছে। জানি আপনার পছন্দের উপর আঙুল তুলছি, কিন্তু এটা সারাটা জীবনের ব্যাপার। এখন বাকিটুকু আপনার ইচ্ছে। অনেকগুলো কথা বলল রুহামা। তার ভিতরটা তীব্র যন্ত্রণায় চেয়ে আছে। আকরাম নামক গম্ভীর মানুষটার চোখে নিজের প্রতি অবিশ্বাস সহ্য হলো না তার। সে তড়িৎ গতিতে বাথরুমের দিকে চলে গেল। আকরামের সামনে কাঁদতে তার বড্ড লজ্জা লাগছে। আকরাম কিছুই বলল না, শুধু একরাশ চিন্তা নিয়েই তাকিয়ে রইল। মুখ হাত ভালো করে ধুয়ে আকরামের পাশেই শুয়ে পড়ল রুহামা। আকরাম তার ফাইল দেখার কাজ চালিয়ে গেল। রুহামা দ্বিতীয়বার আর তাকালো না আকরামের দিকে। মাথা ব্যথা করছে। কান্না করলে তার মাথা ব্যথা করে, তখন বড্ড ঘুম পায়। তাই মিনিট বিশেকের মাঝেই তলিয়ে পড়ল সে ঘুমে। গভীর রাতে অনুভব করলো একজোড়া পুরুষালী হাত তাকে শক্ত করে বেষ্টনীবদ্ধ করে রেখেছে। রুহামা চোখ খুলল না। এই হাত জোড়া কার সেটা তার জানা। 3 দিন পর বিকেলে আদিবার মাথা আঁচড়ে দিচ্ছিল রুহামা। মেয়েটা বড্ড আলসে, কিছুতেই চুল বাঁধতে চায় না। 2 দিন পর বিয়ে হবে, অথচ এখনও গা ছাড়া দিলে হয়। এই তো রুহামা দিব্যি একা হাতে সংসার সামলাচ্ছে। হ্যাঁ, সে নিপুণ নয়, তবে একেবারে আকম্য নয়। প্রতিদিন ভুল করে আবার শিখে। এভাবেই এই 2 মাস কেটেছে তার। এর মাঝে কলিং বেল বাজে। আদিবাকে বসতে বলে উঠে যায় রুহামা। দরজা খুলতে হনহন করে ঘরে ঢুকে আকরাম। আকরাম এত তাড়াতাড়ি ঘরে ফিরে না। ফিরতে ফিরতে 7টা বাজে। কিন্তু আজ তার ব্যতিক্রম। উপরন্তু তার মুখ লাল হয়ে আছে, যেন একদলা অগ্নি লাভা সে নিজের ভিতরে আটকে রেখেছে। সুমাইয়া বেগম ছেলেকে দেখে রুহামাকে বলল, বৌমা, ওকে পানি দাও, কেমন হাঁপাচ্ছে দেখো। রুহামা বিলম্ব করল না, পানি নিয়ে আসলো তক্ষুনি। আকরাম আবার মুখ খুলল, কিন্তু যা বলল তার জন্য সুমাইয়া বেগম প্রস্তুত ছিলেন না। সাইদের মাকে ফোন করে জানিয়ে দাও মা, এই বিয়ে হবে না। আকরামের কথা শুনে সুমাইয়া বেগম যেন আকাশ থেকে পড়লেন। যেখানে আংটি পরানো হয়ে গেছে, বিয়ের তারিখ অবধি ঠিক করার আলোচনা চলছে, সেখানে এই কথাগুলো কি মানায়? এখন বিয়ে বাংলার সমাজের শত কথার মুখোমুখি হতে হবে। শুধু তাই নয়, এই সিদ্ধান্ত আদিবার মনের উপরও বাজে প্রভাব ফেলবে। উপরন্তু এই সম্বন্ধের উৎস আকরাম নিজেই। সেখানে কি এমন ঘটল যে আকরাম আজ বিয়ে ভাঙার মতো সিদ্ধান্ত নিচ্ছে? সুমাইয়া বেগম অধৈর্য হয়ে উঠলেন। ব্যতিব্যস্ত হয়ে বললেন, বিয়ে ভেঙে নিব মানে? কি বলছিস? বুঝে বলছিস? আমি ঠান্ডা মস্তিষ্কে বলছি মা, সাইদ আমার বোনের উপযুক্ত নয়, তাই এই বিয়ে ভাঙার কথা বলছি। স্বাভাবিক চিত্তে ঠান্ডা গলায় কথাটা বলল আকরাম। রুহামা পানির গ্লাস হাতে বিমূঢ় দৃষ্টিতে আকরামের দিকে তাকিয়ে রয়েছে। হাজারো প্রশ্ন মাথায় ঝাঁকে ঝাঁকে নিজেদের রাজত্ব করছে। আকরামের সিদ্ধান্তের কারণটা জানতে ইচ্ছে করছে, কিন্তু শাশুড়ির সামনে সেই কৌতূহলটা দেখাতে পারছে না সে। সুমাইয়া বেগম এবার কিঞ্চিত রেগে গেলেন। ছেলেকে বাস খাই কণ্ঠে বললেন, তুমি কি বিয়েকে ছেলে মানুষই ভাবো? এত সহজ নাকি সব কিছু? ছেলেটাকে তোমার পছন্দ বলে এত দূর কথা এগোলো, আর যেই আমরা বিয়ের প্রস্তুতি নিচ্ছি অমনি তুমি বলছো বিয়ে হবে না। কেন বিয়ে ভেঙে দিব? সাইদ কি এমন করেছে যে ও আদিবার যোগ্য নয়? আকরাম চুপ করে রইল। তার মুখশ্রীতে বিরক্তির গাঢ়ত্ব প্রকাশ পেল। সেই কারণটা সবাইকে বলতে নারাজ। সুমাইয়া বেগম তাকে চুপ থাকতে দেখে পুনরায় একই প্রশ্ন করে উঠলেন, কিন্তু এবার জুৎসই উত্তর পেলেন না, বরং আকরাম একই কথা আওড়ালো। সুমাইয়া বেগম আকরামের এমন উত্তরে বিরক্তির সাথে বললেন, শুনো আকরাম, সে আদিবার যোগ্য নয় এই কথাটা আমার প্রশ্নের সঠিক উত্তর নয়,
বরং তোমার উত্তরে আমি বিরক্ত বোধ করছি। এই বিয়েটা তুমি এনেছ, তোমার পছন্দের উপর আমি প্রশ্ন তুলিনি, কিন্তু এখন তোমার আমার উপর প্রশ্ন তুলতে হচ্ছে। মনে করো আমি সাইদের আম্মুকে বললাম এই বিয়ে হবে না, সে আমাকে প্রথমে যা প্রশ্ন করবেন তা হলো কেন। এই কেনর উত্তর কী দিব? সবাই তোমার মতো নয়, দুই এক কথায় আছে আচ্ছা বলে রেখে দিব। নানান প্রশ্ন করবে, আর এখানে মেয়ে পক্ষ আমরা। সমাজ বাদ দাও, আমাদের আত্মীয়রাই তো শত প্রশ্ন ছুড়ে দিবে। আত্মীয়রা কি ওই ছেলের সাথে ঘর করবে? গর্ত করবে আমার বোন। সে বোনকে কি বলবে? কেন তার সাথে বিয়ে দিচ্ছ না? আকরামের চোখে ক্রোধের হাতছানি দেখল রুহামা। সে হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করছে। রুহামা আর পারল না, দৃঢ়স্বরে বলল, সাইদের সমস্যাটা কি বলে দিলেই কিন্তু সব ঝামেলা মিটে যায়। রুহামার কথা কর্ণপাত হতে ক্ষুব্ধ নজর তাক করল আকরাম। তার রক্তিম চোখ রুহামার অন্তরের পানি যেন শুষে নিল। রুহামার কথা বাড়ালো না, নজর সরিয়ে পেছনে তাকাতেই দেখল বসার ঘরের দরজা ঘেঁষে আদিবা দাঁড়িয়ে আছে। তার চোখ থেকে অনবরত নোনা জল ঝরছে। রুহামা দেরি করল না, সে পানির গ্লাসটি আকরামের সামনে রেখে আদিবার কাছে চলে গেল। আদিবা তার ভাবিকে পেয়ে জড়িয়ে ধরল, জড়ানো স্বরে বলল, ভাবি, ভাইয়াগুলো কি বলছে? কেন হবে না আমাদের বিয়ে? উনি তো বেশ ভালো। রুহামা উত্তর খুঁজে পায় না, কি উত্তর দিবে তাকে? সে তো নিজেই জানে না এই উত্তরটা। এদিকে বসার ঘরের উত্তাপ বাকবিতণ্ডা আদিবার ঘর অবধি শোনা যাচ্ছে। সুমাইয়া বেগম একই প্রশ্ন করছেন, কিন্তু আকরাম উত্তর দিচ্ছে না। তার কথা বিয়ে হবে না। আদিবা রুহামাকে জড়িয়ে ধরে কাঁদছে। আজ রুহামা আদিবার মাঝে নিজেকে দেখতে পারছে। সাইদের সাথে সম্পর্কের বিচ্ছেদের পর সেও এভাবেই কেঁদেছিল। রুহামার কষ্ট হচ্ছে আদিবার জন্য। সে চাইলেও কিচ্ছু করতে পারছে না। একটা সময় আদিবা বলে উঠল, যেন ভাবি, আমি ওনার মাঝে আমার মনের রাজকুমারকে খুঁজে পেয়েছি। যেমনটা আমার ভালো লাগতো, যেমন দেখতে তেমন আচার ব্যবহার। হুট করে কি হলো ভাবি? রূপকথাগুলো কেন এত এলোমেলো হয়ে গেল? রুহামা ম্লান হাসল, তারপর নির্লিপ্ত কণ্ঠে বলল, মানুষের একটা বিশ্রী স্বভাব রয়েছে, স্বীকার করতে চায় না, তবুও স্বভাবটি তার রক্তের নেশায় কণায় মিশে আছে প্লাজমার নেয়। তারা রূপকথার বাস্তবতা খুঁজে, আর বাস্তব জীবনের খুঁজে রূপকথা। বাস্তব যে অনেক ভিন্ন আদিবা। বাস্তবের রাজকুমারেরা রূপকথা থেকে ভিন্ন হয়। সব কিছুতে যদি রূপকথা খুঁজো, তবে রিক্ত হস্তে ফিরতে হবে তোমাকে। তাহলে কি স্বপ্ন দেখব না? তাহলে কেন বলে আমাদের জন্য রাজকুমার আসবে ঘোড়ায় চড়ে? সেটা যে একেবারে ভুল তা কিন্তু নয়। রূপকথাগুলো বাস্তবের আদলেই গড়ে ওঠে। শুধু লেখকেরা বাস্তবের কাঠিন্য রূপকথায় রাখে না, পাঠকদের স্বপ্ন দেখাতে চায় তারা। একটা কথা বলি আদিবা, জীবনে এমন অনেক কিছুই হয় যা কল্পনা করিনি। সাইদকে আপেক্ষিকভাবে তোমার ভালো লাগলেও এমনটা হতেই পারে সে তোমার রূপকথার রাজকুমার নয়। বিয়ের পর হয়তো তোমার জীবন বিষিয়ে উঠত। তাই তো আজ আকরাম বিয়েটা ভাঙতে চাইছে। রূপকথা সবাই খোঁজে, কিন্তু সে রূপকথার খোঁজটা যে খুব কঠিন। এই বাজে কঠিন পথটা যে সবাইকে পার করতে হয়, পরীক্ষা দিতে হয়, ধৈর্য ধরতে হয়, অনেক বিষাদ দুঃখকে বরণ করে নিতে হয়। এভাবে ভেঙে পড়লে যে সেই রূপকথার খোঁজ পাবো না তুমি। কান্না থামাও। আকরাম তোমার ভাই, সে চাইবে না তার আদরের বোনটা কষ্ট পাক। তোমার রূপকথার খোঁজ সফল হয়েছে? চোখ মুছে কাঁপা স্বরে আদিবা প্রশ্নটি করে। রুহামা মৃদু হাসে, তারপর বলে, হয়েছে। আদিবা কান্না থামায়, কিন্তু রুহামাকে ছাড়ে না। তার কোলে মাথা রেখে শুয়ে থাকে সে, আর রুহামা তার মাথায় বিলি কেটে দিচ্ছে। নিজেকে নতুন করে আবিষ্কার করলো রুহামা। ছেলে মানুষ সত্তাকে ছেড়ে আজ নিজেকে বেশ ম্যাচিওর মনে হলো তার, যেন অনেকটা বড় হয়ে গিয়েছে সে। অথচ আদিবা থেকে মাত্র 2 বছরের বড় সে। আচ্ছা, সেদিন যদি আদিবার মতো সে কাউকে পাশে পেত, তাহলে হয়তো তার এতটা ভেঙে পড়তে হতো না। রুহামা দীর্ঘশ্বাস ফেলল। ঠোঁটের কোণে এক সিলতে প্রভাব উকি দিচ্ছে তার। মাগরিবের নামাজ শেষে চা খাওয়ার অভ্যেস আছে আকরামের। নামাজ পড়ে উঠেই হোক দেয় সে রুহামাকে, কিন্তু আজ আর সেটা হলো না। নামাজ শেষে কিছু সময় জায়নামাজে বসে রইল সে। তার অস্বস্তি লাগছে। মা বারবার একই প্রশ্ন করছে, কিন্তু উত্তরটা সে দিতে পারছে না। সব কিছু বিরক্ত লাগছে তার কাছে। অমন একটা অমানুষের সাথে তার বোনের বিয়ে কিছুতেই দিবে না আকরাম। কিন্তু বিয়েটা ভাঙবে কি করে? এই সময় ঘরে রুহামার প্রবেশ ঘটে। রুহামা তার নিয়ম অনুযায়ী আকরামের জন্য চা নিয়ে এসেছে। আকরামকে জায়নামাজে গম্ভীর চিত্তে বসে থাকতে দেখে সে দৃঢ় গলায় বলল, চা খাবে না? রুহামা কণ্ঠ কর্ণপাত হতে ধ্যান ভাঙে আকরামের। জায়নামাজ গুছিয়ে চাটা হাতে নেয়। রুহামা মনে মনে সাজালো আকরামকে কিভাবে প্রশ্ন করবে।
তার উপরে শাশুড়ি গুরুদায়িত্ব দিয়েছেন। তিনি তো জানেন না যে মানুষ তার মাকে উত্তর দেয়নি রুহামা সাই কিছুই বলবে। তবুও চেষ্টা করবে রুহামা। আদিবারও জানা উচিত ব্যাপারটা, নয়তো খামোখা ভাইয়ের উপর অভিমান করবে সে। রুহামা দীর্ঘশ্বাস ফেলল, সাহস জুগিয়ে বলল, সাইদের সাথে বিয়েটা ভেঙে কেন দিতে চাইছেন? একটা জুৎসই কারণ ছাড়া মা তো এগোতে পারছেন না। তুমি সত্যিটা শুনতে চাও? চায়ের কাপে চুমুক দিতে দিতে গম্ভীর গলায় উল্টো প্রশ্ন ছড়ে দিল আকরাম। রুহামা কিছুটা ভরকালেও পিছপা হলো না, সাহস করে বলল, হ্যাঁ শুনতে চাই আমি। তবে শোনো, আমি আমার বোনের বিয়ে এমন কোনো ছেলের সাথে দিব না যে আগে অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার দাবি করে। আর সেই অন্য মেয়েটি যদি আমার স্ত্রী হয়, তাহলে একজন স্বামী হিসাবে সে ছেলেটিকে মেরে ফেলতে ইচ্ছে করে। বিয়ে তো অনেক দূরের কথা, এবার তুমি বলো এই উত্তরটা আমি মাকে কিভাবে দিব? আকরাম চায়ের কাপটি পাশের টেবিলে রাখল। তার মুখাভাব বদলালো না, সে অপেক্ষা করছে রুহামার প্রতিক্রিয়ার। অপরদিকে আকরামের শীতল কণ্ঠে বলা কথাগুলো মস্তিষ্কে স্নায়ু কোষে পৌঁছাতে সময় লাগলো রুহামার। বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল সে। যখন কথাটা বুঝলো, তখন সে নিজেকে সামলে রাখতে পারল না। দপ করে বিছানায় বসে পড়ল। মাথা ফাঁকা লাগছে, মস্তিষ্কে কিছু সাজাতে প্রচণ্ড কষ্ট হচ্ছে তার। চেষ্টা করেও নিজেকে শান্ত করতে পারছে না সে। গলার কাছে এসে সব কথাগুলো যেন দলা পাকাচ্ছে। রুহামা অতি কষ্টে বলল, মিথ্যে কথা। আমাকে এত বড় একটা অপবাদ দিচ্ছেন কি করে আপনি? সাইদের সাথে আমার একটা প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু আমি কোনো পাপ করিনি। রুহামা বলতে বলতেই কেঁদে ফেলল কথাটা। নিজেকে শান্ত রাখা তার পক্ষে অসম্ভব। তার ভেতরটা ভেঙে ভেঙে যাচ্ছে। এত বড় অপবাদ সহ্য করা কোনো নারীর পক্ষে হয়তো সম্ভব নয়। এমন অপবাদ কোনো স্বামী মেনে নিবে না, কিন্তু রুহামা করবেও বা কি? পুরুষাসিত সমাজে নারীর আর্তনাদ কেউ কি শোনে? রুহামা কাঁদছে, ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে তার। বারবার একই কথা বলছে, এটা মিথ্যে, এটা মিথ্যে। হঠাৎই অনুভূত হলো একজোড়া পুরুষালী হাত তাকে বেষ্টনীবদ্ধ করলো। আলতো করে আগলে তাকে বক্ষস্থলে নিবিড়ভাবে লেপ্টে রাখলো আকরাম। গম্ভীর আকরামের এমন কাজ রুহামাকে চমকে দিল। পাথরের বুকে ফুল ফুটে ফুটে হয়তো দুর্লভ হলেও ঘটনাটি অসম্ভব নয়। সে ফুলগুলো স্নিগ্ধ হয়, আকরামের সংস্পর্শের নেয়। শুভ্র, স্নিগ্ধ, পবিত্র, উষ্ণ অনুভূতি। আকরাম কণ্ঠ নরম করল, তারপর বলল, আমি জানি এই অপবাদটি মিথ্যে। আকরামের কথাটা কর্ণকহরে ঝংকার তুলল। রুহামা মাথা তুলে বলল, আপনি জানেন? তাহলে আপনি সেই কথাগুলো বললেন কেন? আকরাম ছোট একটা নিঃশ্বাস গোপন করল। তারপর রুহামাকে আজ দুপুরের সকল কথাগুলো খুলে বলল। দুপুরবেলা লাঞ্চের পরপরই অফিস থেকে বেরিয়েছে আকরাম। আজ কাজের চাপটা অনেক বেশি ছিল। একের পর এক জমির রেজিস্ট্রির কাজ করে চলেছে সে। কদিন ধরে ভিতরে ভিতরে খুব প্রেশারে রয়েছে সে। রুহামার কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। যতই হোক নিজের বোনের ভবিষ্যৎ। একটা ভুল সিদ্ধান্ত তার পুরো জীবনকে তছনছ করে দিবে। কিন্তু সে সাইদের সাথে ভালো কথা বলার সাহস করে উঠতে পারছে না। তিক্ত ব্যাপারটা নিয়ে খুব বেশি নাড়াচাড়াও করতে পারছে না সে। সাইদকে সরাসরি জিজ্ঞেস করাটা তার মতো মানুষকে মানায় না। আর বলবেও বা কি? আমার বউয়ের সাথে পূর্বের সম্পর্কের ভাঙনের কারণ কি? লোকে তো হাসবে। এইসব অযাচিত দ্বিধা আকরামের শান্তি কেড়ে নিয়েছে। সাইদ এখানে সাব রেজিস্ট্রার হিসাবে বছরখানিক হয়েছে জয়েন করেছে। কিন্তু ছেলেটা খুব কাজে পটু, তাই আকরামের সাথে তার সম্পর্কটা বেশ দৃঢ়। 1 বছরের সম্পর্ক আজ কেমন যেন এলোমেলো ঠেকেছে আকরামের কাছে। নিজের স্ত্রীর প্রাক্তনের সাথে প্রতিনিয়ত দেখা হচ্ছে। কথাটা যতটা সহজ উপায়ে বলা যায়, অনুভূতিটা এতটা সরল নয়। এক অজানা ক্ষোভ, জ্বলন, ঈর্ষা নিবৃত্ত মনকে দগ্ধ করতে থাকে। তাই অবশেষে নিজের বন্ধু রবিনের কাছ থেকে সাহায্য চেয়েছে আকরাম। রবিন একজন কাউন্সিলর। সে মানসিক বিভিন্ন সমস্যা নিয়ে মানুষকে কাউন্সেলিং করে। রবিনই আকরামকে বুদ্ধি দিয়েছে যেন সাইদকে ঘুরিয়ে পেঁচিয়ে রিলেশন হাবিজাবি নিয়ে প্রশ্ন করতে। আদিবাকে তার কেমন লাগে সেই ব্যাপারগুলো খতিয়ে দেখতে। আকরামও তার বুদ্ধিতে সম্মতি প্রকাশ করে। কিন্তু সাইদ আজ অফিসেই আসেনি, তাই আজ তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে আকরাম। বাসায় গিয়ে খানিকক্ষণ ভাবতে হবে কিভাবে সাইদের সাথে কথা বলা যায়। এরই মাঝে একটা ফোন আসে আকরামের নিকট। আকরামের যে বন্ধুটি তার নিকট সাহায্য চেয়েছিল জমির ব্যাপারে, সে তার সাথে দেখা করতে চায়। অনেক জোরাজুরির পর অবশেষে আকরাম তার সাথে দেখা করার জন্য রাজি হয়। রেস্টুরেন্টে বসে আছে আকরাম, তার বন্ধুটি আসতে একটু দেরি হবে। একেই বিরক্ত লাগছে, উপায়ন্ত একা একা বসে থাকতে মেজাজ খানিকটা বিগ্রহ গেল আকরামের। সে একটু পরপর ঘড়ি দেখছে এবং এদিক ওদিক নজর ঘোরাতে লাগলো আকরাম। হঠাৎই তার নজর আটকে গেল একটা টেবিলের দিকে। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সে।
সাইসাফা বিগড়ানো মেজাজ যেন আরও বিগড়ে গেল তার। সাইদ একটা মেয়ের সাথে সেই টেবিলে বসে রয়েছে। শুধু তাই নয়, তাদের দুজনের ঘনিষ্ঠতা অনেক প্রশ্নের জন্ম দিল আকরামের মনে। আকরামের ইচ্ছে হচ্ছিল এখনই সাইদকে প্রশ্নবিদ্ধ করতে, কিন্তু পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করতে নারাজ সে। তাই মনে মনে একটা ফোন দিয়ে আটে সে। সাইদের পিছু নিবে সে। মেয়েটির সাথে তার সম্পর্কের রহস্য উদ্ঘাটন করবে সে। তাই সাইদরা উঠতেই আকরামও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে। আকরামের পরিকল্পনা অনুযায়ী সে সাইদের পিছু নেয়। খুবই ধৈর্য ধরে আকরাম তার পিছু পিছু যায়। একটা সময় তাদের একটা হোটেলে প্রবেশ করতে দেখে সে। তারা রিসিপশন থেকে একটা রুমের চাবি নিয়ে উপরে চলে যায়। সাইদরা চলে যাওয়ার পরে আকরাম রিসিপশনে জিজ্ঞেস করে। প্রথমে না বলতে চাইলেও পরে কিছু টাকা পয়সা নিয়ে আকরাম রোড নাম্বারটি নেয়। নিজেকে আর সংযত রাখতে না পারেনি আকরাম। যেয়ে নক করে বসে সেই রুমে। বেশ কিছু সময় কড়া নাড়ার পর অবশেষে সাইদ দরজা খোলে। আকরামকে দেখে ভূত দেখার মতো ভয় পেয়ে যায় সে। আমতা আমতা করে বলে, ভাই আপনি? আকরাম নিজেকে সংযত রাখতে পারে না। সাইদের কলার চেপে ধরে সে। রাগ সামলাতে না পেরে 3-4 গিল ঘুষিও দিয়ে বসে। আমি তোকে প্রশ্ন করছি, তুই এখানে কি করছিস? এই তোর অসুখ? তুই না জ্বরে মাথা তুলতে পারছিস না? তাহলে এগুলো কি? ভাই আমার কথাটা শুনেন। চুপ হারামজাদা। কি শুনবো? কি করছিস এই মেয়েটার সাথে এই রুমে? ছি, আপনার ভাবতেই লজ্জা করছে। এমন একটা ছেলেকে আমি ভদ্র ভাবতাম। শুনে রাখ, তোর সাথে আমার বোনের বিয়ে তো দেবই না, সাথে তোর চাকরি কিভাবে থাকে সেটাও আমি দেখে নিব। আকরাম তাকে ছুঁড়ে ফেলে। তারপর সাইদ আকতি মিনতি করে বলে, ভাই এমনটা করবেন না, আমার ভুল হয়ে গেছে। আমার চাকরি খাবেন না, নতুন চাকরি, প্লিজ ভাই। তোদের মতো পুরুষদের জন্য আমাদের নাম খারাপ হয়। তোকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমার শান্তি হবে না। আকরামের রাগ আসমান ছুঁয়েছে, আর তার এক মুহূর্ত দাঁড়ালো না। রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হতে সাইদ বলে উঠল, আপনি আমার ক্ষতি করলে আমিও আপনাকে ছেড়ে দিব না ভাই। কেমন লাগবে আপনার যখন সবাই জানবে রেজিস্ট্রার আকরাম আহমেদের বউয়ের শরীরের সকল অংশ আমার চেনা? ভেবে দেখুন, সম্মান থাকবে তো আপনার? আমার চাকরি চলে গেলে আমার হয়তো খাবারের অভাব পড়বে, কিন্তু এই সমাজে মুখ দেখাতে পারবেন তো? আমার সাথে তার সম্পর্ক কেমন ছিল তা নিশ্চয় জানেন। সুতরাং আমাদের ঘনিষ্ঠতা কেমন তার প্রমাণ দেওয়াটা খুব জরুরি নয়, কঠিন নয়। সাইদ কথাটা শেষ করতে পারল না। তার আগে তাকে পাগলের মতো মারতে লাগলো আকরাম। ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগলো সাইদের। আকরাম দাঁতে দাঁত পিষে বলল, আমার রুহামার নামে আর একটা বাজে কথা বললে তোর লাশ যাবে বাসায়। লজ্জা করে না তোর? নিজের চাকরি বাঁচাতে ওর নামে বাজে কথা বলেই আমাকে ব্ল্যাকমেল করছিস? তোর যদি মনে হয় আমাকে দমাতে পারবি, চেষ্টা করে দেখ। এই পৃথিবীর আলো তোকে দেখা লাগবে না, বলে দিলাম। আকরামের মারের চোটে একটা সময় অচেতন হয়ে পড়ল সাইদ। সাইদের সাথে মেয়েটি ভয়ে কুঁকড়ে উঠল। সে অনুরোধ করতে লাগলো, ওকে আর মারবেন না, ওকে ছেড়ে দেন প্লিজ। মেয়েটির দিকে ক্ষুব্ধ দৃষ্টি প্রয়োগ করে সাইদকে ছেড়ে দিল আকরাম। হাত জ্বলছে। এখনও কোনো মানুষকে পেটায়নি সে, কিন্তু কিছুতেই রাগ সংযত করে রাখতে পারেনি আজ। তারপর সাইদকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে সে। সেখান থেকে বাসায় চলে আসে। আকরামের কথাগুলো শুনে রুহামা চাপা স্বরে বলল, ও মিথ্যে বলেছিল। বিশ্বাস করেন, আমি কখনোই ওর সাথে শারীরিক ঘনিষ্ঠতায় যাইনি। আমি জানি 2 মাস একটা নারীর সাথে থেকে সত্য কোনটা মিথ্যে কোনটা বোঝার ক্ষমতা আমার আছে রুহামা। তোমাকে বলেছিলাম না, মানুষ চড়িয়ে আমি খাই। শুধু এই সাইডটাকে বুঝতে পারিনি। আমি ওকে ছাড়ব না, এমন জঘন্য শাস্তি ওকে দিব, তুমি দেখে নিও। কিন্তু মাকে আমি এই কথাগুলো বলতে পারছি না। যতই হোক তার চোখে তোমার সম্মানহানি আমি মানতে পারবো না। রুহামা অবাক নয়নে তাকিয়ে রয়েছে আকরামের দিকে। এজন্য অন্য একটা আকরামকে সে দেখছে। বিষাদে ভরা মনে এক কুসুম প্রবাদ উকি দিল। মনের মাঝে সকল জড়তা এক নিমিষে গলে গেল যেন। রুহামা কৃতজ্ঞ কণ্ঠে বলল, আমাকে আপনি বিশ্বাস করেন? করি। আকরামের ঠোঁটে মৃদু হাসি। গম্ভীর আকরামকে আজ খুঁজে পেল না রুহামা, বরং এক অমায়িক মানুষকে নজরে পড়ল। এমন স্বামীর কল্পনাই তো করেছিল সে। হঠাৎ ঘরের দরজায় টোকা পড়ল। রুহামা নিজেকে সামলে নিয়েছে। আকরাম গম্ভীর্যকে আবারও বরণ করল। জিজ্ঞেস করল, কে? ভাই, পুলিশ এসেছে, তোমার সাথে কথা বলতে চাই। আদিবার কথাটি শোনার সাথে সাথে ধক করে উঠে রুহামার ভিতরটা। সাইদ কি তবে পুলিশ পাঠালো? দুপুরে আকরাম রাগের মাথায় সাইদকে মেরেছিল, সেটা শোধ তুলতে গিয়ে অবস্থা করেছে সাইদ। রুহামা মুখ পাংশেটে বর্ণ ধারণ করল। এক নিগের কৃষ্ণ ভয় তাকে ভিতর থেকে দুর্বল করে তুলল। আকরাম মিনিট 2 চুপ করে থাকলো, তারপর বলল, ওনাদের বসতে বল, আমি আসছি।
আদিবা চলে গেল। রুহামার বিবর্ণ মুখের দিকে এক পলক চেয়ে উঠে দাঁড়ালো আকরাম। মাথায় চিন্তা ঘুরপাক করছে, না বললে ভুল হবে, কিন্তু ঘরের মধ্যে বসে থাকলে তো সমস্যার সমাধান হবে না। সাইদ যদি কোনো বদলামি করে তার সমাধানও আকরামের কাছে আছে। বসার ঘরে মিরপুর থানার ওসি বসে আছেন। আকরামকে দেখে সে উঠে দাঁড়ালো। মৃদু হেসে বলল, ভালো আছেন স্যার? জি, তুমি কেমন আছো ইকবাল? আলহামদুলিল্লাহ স্যার, একটা কাজে আপনার নিকট এসেছি। হ্যাঁ, বলে পেল। সাইদুর রহমানের ব্যাপারে কিছু জানতে চাইতাম। আপনি হয়তো তাকে চিনেন, মিরপুর তফসিল অফিসে সাব রেজিস্ট্রার হিসেবে কাজ করেন। সাইদুর রহমান নামটি শোনা মাত্র রুহামার ভয় বেড়ে যায়। তবে কি সাইদই পুলিশ পাঠিয়েছে? ওসি ইকবাল আকরামের বেশ পরিচিত, তাই সে ঘাবড়ালো না, বেশ স্বাভাবিক ভঙ্গিতেই বলল, হ্যাঁ চিনি। কেন, কি হয়েছে? আসলে তার নামে ভূমিদস্যুতার কেস রয়েছে। আমরা এতকাল এই ব্যাপারে বেশ কটা রিপোর্ট পেয়েছি। আজ আমরা প্রমাণও পেয়েছি হাতে নাতে। সে বেশ কিছু টাকা খেয়ে কাজগুলো করে। বেশ কিছু জমি একই সাথে ৩-৪ জনের সাথে বিক্রি করা হয়েছে। খুব বড় একটা দল এর পিছনে রয়েছে। সাইদ তাদেরই সাহায্য করছে। জাল দলিল এবং এই বন্ডামির কারণে আমরা তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছি। কিন্তু সাইদুর রহমান আপাতত হসপিটালে ভর্তি বিদায় তাকে গ্রেপ্তার করতে পারছি না। তবে আমাদের নজরবন্দি সে। এ ব্যাপারেই আপনার কাছে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। রুহামা তার ঘরের দরজায় দাঁড়িয়ে সকল কথাগুলো শুনল। সাইদের মতো জঘন্য মানুষের জন্য তার মনে স্বল্প পরিমাণ সমবেদনাও কাজ করছে না। যে মানুষ কোনো নারীর অসম্মান করতে পারে, সে মানুষ যে কোনো খারাপ কাজও করতে পারে বলে রুহামার ধারণা। সাইদের চরিত্রের এরূপ বর্ণনা শুনে সুমাইয়া বেগম মন বসে গেল। সততা সবার আগে। যদি একটা ছেলে সতই না হয় তবে তাকে মেয়ে শোভে দেওয়া সবচেয়ে বড় ভুল। আকরাম দীর্ঘ সময় কথা বলল ইকবালের সাথে। ঘণ্টাখানেক পর ইকবাল উঠে দাঁড়ালো। বিনয়ী কণ্ঠে বলল, ধন্যবাদ স্যার। ইনশাল্লাহ আপনি যে কোনো ঝামেলার ভিতর না পড়েন সে দায়িত্ব আমার। আকরাম মৃদু হেসে তাকে বিদায় দিল। ইকবাল যাওয়ার পর সুমাইয়া বেগম প্রশ্ন ছুড়লেন, তুমি কি এই কারণে বিয়েটা ভাঙতে চাচ্ছিলে? না, কারণ এটা নয়। এই ঘটনা তো আজ জানতে পারলাম আমি ভাঙতে চেয়েছিলাম সাইদের চরিত্র খারাপ, তাই তাকে আমি অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছি। দৃশ্যটি দৃষ্টিকটু। কথাটা তখন কিভাবে বলবো বুঝে উঠতে পারছিলাম না। যাকে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তুমি এখন নিশ্চিন্তে বিয়ে ভাঙতে পারো। কারণ জিজ্ঞেস করলে বলবে ছেলে অসৎ। কাট উত্তর দিল আকরাম। তারপর নিজ ঘরে প্রবেশ করলো। রুহামা দরজার কাছে দাঁড়িয়ে আছে। আকরাম তাকে বলল, আরেক কাপ চা দিতে পারবে? হ্যাঁ, নিয়ে আসছি। রুহামা রান্নাঘরে চলে গেল। আকরাম নিজ ঘরে গিয়ে রুদ্ধশ্বাস ফেলল। যতই হোক সে মানুষ, মানুষের ভয় হয়, তারও ভয় হয়েছিল। ভেবেছিল সাইদ তার বিরুদ্ধে রিপোর্ট করেছে। ভয়টা থানায় যাওয়া কিংবা নিজের সাদা চাকরি জীবনে কালো দাগ পড়ার নয়। ব্যাপারটা তার বউয়ের মান সম্মানের সাথেও জড়িত। সাইদকে সে মেরেছে রাগের বশে। রাগটা কেন হয়েছে এই প্রশ্নটি জিজ্ঞেস করলেই এক কথায় দু কথায় রুহামার কথায় উঠত। তখন হয়তো মিডিয়া সেটা নিয়ে একটা খবর ছাপাতো। মিরপুর তফসিল অফিসের রেজিস্ট্রার স্ত্রীর প্রাক্তনকে মারার কারণে জেলে আটক। দুপুরে গরম মাথায় এসে এসব কিছুই আসেনি। তখন শুধু সাইদকে মারতে ইচ্ছে করছিল। এখন বুঝতে পারছে কোথা থেকে কি হওয়ার সম্ভাবনা ছিল। ভাগ্যিস আল্লাহ তাআলা সাইদের বন্ডামি ফাঁস করে দিয়েছেন, নয়তো অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো আকরামকে। আকরাম বারান্দায় দাঁড়ালো। আজ শীত তুলনামূলক বেশি পড়েছে। চাটা পেলে ভালোই হতো। ঠিক তখনই রুহামা এক কাপ চা হাতে উপস্থিত হয়। নরম গলায় বলল, আপনার চা। ধন্যবাদ। রুহামার ঠান্ডা লাগছে বিদায় সে ঘরে যাওয়ার জন্য পা বাড়ায়। তখন আকরামই বলে ওঠে, কিছুক্ষণ দাঁড়াবে এখানে? জি। আকরামের নরম গলায় নিবেদনে থমকে যায় রুহামা। এই 2 মাসে কখনো এমনভাবে অনুরোধ করেনি আকরাম। কিছুটা অবাক হলো সে। রুহামার উত্তর না পেয়ে আকরাম বলল, সমস্যা নেই, তুমি যাও, আমি শালটা নিয়ে আসছি। ঠান্ডা তো? রুহামা একটা মোটা শাল ভালো করে পেঁচিয়ে দাঁড়ালো আকরামের পাশে। আজ আকাশে পূর্ণ চন্দ্রমা। ঝিরিঝিরি শীতল বাতাস ছুঁয়ে যাচ্ছে রুহামার মুখশ্রী। সাপের ন্যায় চুলগুলো অবাধ্য হয়ে উঠছে। মাঝে মাঝে আছড়ে পড়ছে মুখের উপর। কালো আকাশের মেঘের ফাঁকে শীতলের ছাদের আলো গলে পড়ছে তাদের বারান্দায়। আজ রাতে জ্যোৎস্না বিলাসের জন্য উপযুক্ত। রুহামার ইচ্ছে ছিল বিয়ের পর বরের সাথে জ্যোৎস্না বিলাস করবে, কিন্তু সেই ইচ্ছেটা ইচ্ছে রয়ে গেছে। কখনো সাহস করে আকরামকে বলা হয়নি। হয়তো বললেই বলতো, তুমি এত ছেলে মানুষ কেন রুহামা? রুহামা অবাক দৃষ্টিতে চন্দ্রমাকে দেখছে। হঠাৎ করে আকরাম বলে উঠল, জানো রুহামা, আমার কখনো বাচ্চা মেয়ে বিয়ে করার ইচ্ছে ছিল না। মাকে আমি সব সময় বলতাম বাচ্চা মেয়ে আমার অপছন্দ,
পারলে আমার সমবয়সী কাউকে খোঁজো। সেটার কারণ ছিল আমার এক বন্ধু তার থেকে ছোট একটা মেয়েকে বিয়ে করেছিল। তাদের মাঝে হাজারো অমত। একটা সময় তাদের বিচ্ছেদ ঘটে। সময় পাল্টাচ্ছে। আমি বড্ড সেকেলে মানুষটা। এখনকার জেনারেশন বুঝে উঠতে পারি না। তাদের পছন্দ অপছন্দ সব কিছু কেমন এলোমেলো ঠেকে আমার কাছে। ফলে আমারও পরিণতি আমার বন্ধুর মতোই হবে। আমি বিচ্ছেদ জিনিসটা খুব ভয় পাই। বিনা ছুরিকাতে হত্যার মতো লাগে আমার কাছে। কিন্তু মা পছন্দ করলেন তোমাকে, 9 বছরের ছোট একটা মেয়েকে। যখন তোমাকে প্রথম দেখেছিলাম না চাইতেও মন দিয়ে বসলাম। আসলে এই ভালোবাসা ভালো লাগা ব্যাপারগুলো তো নতুন আমার কাছে। তোমার সে লাজুক চাহনি মৃদু হাসি এত স্নিগ্ধ লেগেছিল, কিন্তু এই অনুভূতির সাথে গাঢ় ভয়ও আমাকে তাড়া করছিল। তোমার কি আমার মতো বুড়োকে ভালো লাগবে? আমি সুন্দর করে কথা বলতে পারি না, খ্যাটখ্যাট করি প্রচুর। আরও ভয় পেলাম যখন তোমার আড়ষ্টতা আমার নজরে পড়ল। ভেবে নিলাম তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু সেদিন যখন তুমি বিনা জড়তায় আমাকে সাইদের কথাগুলো বললে, আমার কেন যেন মনে হলো তুমি আমাকে একটু হলেও মনে জায়গা দিয়েছ। আজ যখন সাইদ তোমার নামে খারাপ কথা বলছিল, আমার একটু ভালো লাগছিল না, বরং রাগ হয়েছিল। আমি সে সময় বুঝতে পেরেছি শুধু তোমাকে ভালো লাগে না, অজান্তে ভালোও বেশি ফেলেছি তোমাকে। মনের ভিতর কথাগুলো জমিয়ে রাখতে পারলাম না। বলে দিলাম, আমার মতো মানুষকে ভালোবাসতে তোমার আপত্তি থাকতেই পারে, বলে দিতে পারো। আমি জোর করার মানুষ নই। আচ্ছা আকরাম, আমার বয়স হলে কি আপনার এই ভালোবাসাটা কমে যাবে? রুহমার প্রশ্নে মৃদু হাসে আকরাম। তারপর বলে, এজন্যই তোমার সাথে কথা বলতে চাই না। এত বোকা কেন তুমি? ভালোবাসা কি সেভাবে হয় নাকি? তাহলে তো সবাই বুড়ো হলেই তার পার্টনারকে ছেড়ে দিত। ভালোবাসা তো মন থেকে হয়। তাহলে আপনার কেন মনে হলো আপনি আমার থেকে বড় হওয়ার জন্য আমি আপনাকে ভালোবাসবো না? আপনাকে আমি খুব শ্রদ্ধা করি জানেন। আপনার সততাকে আমার ভালো লাগে। সকালে আপনার শান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে থাকি, কল্পনা করি আপনার সাথে জ্যোৎস্না বিলাসের। কিন্তু ওই খ্যাকখ্যাকে স্বভাবের দরুন বলা হয় না। এই 2 মাসে আপনার জন্যই আপনার পরিবারকে ভালোবেসেছি। আমার আপনাকে খুব ভালো লাগে আকরাম। শুধু আগাতে পারিনি, ভেবেছি আপনার হয়তো আপনার সর্বগুণ সম্পন্ন মেয়ে পছন্দ। আমার মাঝে তো শুধুই ভুল। আশা করি আমার উত্তরটা পেয়েছেন। আকরাম আবারও মৃদু হাসল। কি অমায়িক সে হাসি, তার চোখও যেন হাসছে। রুহামার বাবা বলেছিল, যাদের চোখ হাসে তারা স্বচ্ছ মনের মানুষ। কথাটা মিলে গেছে। আকরাম বাহারটা বাড়িয়ে মৃদু কণ্ঠে বলল, আজ পূর্ণ চন্দ্রিমা, জ্যোৎস্না বিলাস করবে? হুমায়ুন স্যারের বইয়ে পড়েছিলাম, প্রিয়তমার সাথে জ্যোৎস্না বিলাস নাকি খুবই সুখময়। করবে নাকি আমার সাথে জ্যোৎস্না বিলাস? রুহামা অজান্তে লজ্জায় লাল হয়ে উঠল। সে ভেবেছিল তার রূপকথার খোঁজ হয়তো অপূর্ণই থাকবে। একটা সময় সাইদের মাঝে রূপকথা খুঁজত, ভবিষ্যতের সুখের হাতছানি খুঁজত, কিন্তু সে সব কাছের মতো ভেঙে গিয়েছিল। তারপর আকরাম তার জীবনে আসে, কিন্তু লোকটির গম্ভীরতা তাকে এলোমেলো করে দিয়েছিল। ভেবেছিল রূপকথা খোঁজার পথই হারিয়ে ফেলেছে রুহামা। অবশেষে আজ সকল দ্বিধার অন্ত হলো। আকরামের মাঝেই খুঁজে পেল তার রাজকুমারকে। রুহামার রূপকথার খোঁজ অবশেষে পূর্ণ হলো। রুহামা আলতো গাতে আঁকড়ে ধরল আকরামের হাত, চাপা স্বরে বলল, করব। আজ রাতটি শুধুই আমাদের। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে রূপকথার খোঁজে। লিখেছেন মুশফিকা রহমান মৈথি। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।